আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো উদাহরণ 4 নম্বর ম্যাথটা সলভ করতে যাচ্ছি। এটা হচ্ছে জার্নাল। তো 4 নম্বরে আছে নাদিম 2024 সালে 1 জানুয়ারি তারিখ ব্যাংক জমাকৃত 20,000 টাকা ও 25,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন। অর্থাৎ সে ব্যবসায় ইনভেস্ট করছে। কি কি ইনভেস্ট করছে? এক হচ্ছে ব্যাংক জমাকৃত 20,000, অর্থাৎ ব্যাংকে 20,000 টাকা আছে। ওই টাইমে সে আরো 25,000 টাকার মূল্যের পণ্যদ্রব্য ক্রয় করে ব্যবসায় সে বিনিয়োগ করছে। তাহলে এটা তো 1 তারিখে, তাহলে আমাদের 1 তারিখের জার্নালটা দিতে হবে। 1 তারিখে 2টা লেনদেন হয়েছে এখানে, এবং নিচে যে ক্রমান্বয়ে লেখা আছে এখানে আবার 1 তারিখ আছে। সেক্ষেত্রে 1 তারিখে 3টা লেনদেন আছে। 1 তারিখে কি আছে? এখানে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, গৃহীত ঋণ ব্যবসায়ের ব্যাংক হিসেবে জমা দেওয়া হলো 30,000 টাকা। অর্থাৎ বোঝানো হয়েছে অন্য একটা ব্যাংক থেকে ঋণ নেয়া তার নিজের ব্যাংকে জমা করছে। সেক্ষেত্রে অন্য একটা ব্যাংক থেকে ঋণ নিলে ঋণ হিসাবটা বাড়ছে, অন্যদিকে গৃহীত ঋণ তার যে ব্যাংক জমা, সেক্ষেত্রে ব্যাংকের টাকা বাড়ছে। তো আমরা প্রথম থেকে করি। তো ব্যাংক জমাকৃত 20,000 টাকা, অর্থাৎ সে 20,000 টাকা ব্যাংকে নিয়ে এরপরে কি করছে? ব্যবসা শুরু করছে। আচ্ছা, তাহলে কি ব্যাংকে টাকা বাড়ছে? সেক্ষেত্রে ব্যাংক হিসাব হবে ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট কত টাকা? 20,000 টাকা। এরপরে কি করছে? সে 25,000 টাকা পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে আমরা এই ঘরে কি করতে পারি? পার্সেস হিসাবে আমরা ডেবিট করতে পারি। পার্সেস হিসাবে ডেবিট 25,000 টাকা। আচ্ছা, এরপরে এই দুইটাকে আমরা মূলধন হিসেবে আনতে পারি। তো ক্যাপিটাল হিসাবে যদি দেখাই তাহলে কি 20,000 প্লাস 25,000 দুইটা মিলে 45,000 টাকা হয়। তাহলে আমাদের এই 1 তারিখের এই দুইটা লেনদেন এর জার্নালটা শেষ হইল। এখানেও 1 তারিখ আছে যদিও, কিন্তু এটা একটু আলাদা করবো আমরা। এখানে ক্যাপিটাল দিয়ে এটা মোটামুটি সম্পূর্ণ করলাম। এটা আলাদা করবো কারণ আমি একটা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছি প্লাস অন্য আমার নিজের ব্যাংকে জমা করছি। সেক্ষেত্রে আমার নিজের ব্যাংকে টাকা বাড়ছে, সেক্ষেত্রে নিজের ব্যাংকে টাকা বাড়লে ডেবিট, অন্যদিকে অন্য ব্যাংক থেকে যেহেতু আমি টাকাটা লোন নিচ্ছি, সেক্ষেত্রে সেই ব্যাংক হিসাব লোন হিসাব যেটা আছে ওটা ক্রেডিট, অর্থাৎ লোন বৃদ্ধি পাইছে। তাহলে আমরা দেখতে পারি এটা এইটা, এই ব্যাংকটা হচ্ছে নিজের ব্যাংক। এই নিজের ব্যাংকে তার 30,000 টাকা বাড়ছে, সেক্ষেত্রে ডেবিটের কলামে বসাইছে। এবং কি অন্য ব্যাংক থেকে যেহেতু আমি 30,000 টাকা লোন নিচ্ছি, লোন নিলে কি হয়? পাওনা কি বলে ঋণ বাড়ে। সেক্ষেত্রে ঋণ বাড়লে পাওনাদার বা দায় হিসাব, সেক্ষেত্রে আমাদের 30,000 টাকা ক্রেডিটের ঘরে বসাবো। এরপরে কি করছি? 2 তারিখে সজীবের নিকট হতে 10% বাড়তে নগদে মাল ক্রয় 25,000 টাকা। তো 10% বাড়টা অর্থাৎ ডিসকাউন্টে আমি 25,000 টাকা মাল ক্রয় করছি। সেক্ষেত্রে কি হয়েছে? মাল ক্রয় করলে আমাদের ক্রয় হিসাবটা বাড়ছে, প্লাস যেহেতু নগদে বলছে তাহলে আমাদের নগদ টাকা কমছে। তো নগদ টাকা কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা নিচের ঘরে বসাবো। প্লাস পার্সেস যেটা ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। তাহলে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব এবং ক্যাশ হিসাবকে ক্রেডিট করব। এরপরে দেখেন এখানে তারিখটা দেওয়া নাই, 3 তারিখ হবে সম্ভবত। তো 3 তারিখে বলছে ধারে বিক্রয় 20,000 টাকা। বিক্রয় করলে তো বিক্রয় হিসাব ক্রেডিট হয়, নগদান ডেবিট। সেক্ষেত্রে এখানে আবার বলছে ধারে বিক্রয়। ধার বিক্রয় করলে কি হয়? অ্যাকাউন্টস রিসিভেবল হয়, দেনাদার বৃদ্ধি পায়। তাহলে দেনাদার বৃদ্ধি তাহলে ডেবিট, আর বিক্রয় হিসাবটা ক্রেডিট। আচ্ছা, বিক্রয় হিসাবটা ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবল 20,000 টাকা, সেলস 20,000 টাকা।
আচ্ছা, এরপরে 4 তারিখে আন্তঃফেরত। আন্তঃফেরতের আরো একটা নাম আছে, এটা হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় করছি, পরবর্তীতে বিক্রয়কৃত পণ্যটা ফেরত আসছে। তাহলে আমরা যদি সহজে বুঝতে যাই, তাহলে বিক্রয়টা হচ্ছে আয়, আয় হইলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে বিক্রয় ফেরতটা কি হবে, ডেবিট হবে। তাহলে আমাদের উপরে আগে বিক্রয় ফেরতটা দেই, অর্থাৎ সেলস রিটার্ন। সেলস অর্থ তো বিক্রয়, রিটার্ন অর্থ কি, ফেরত। সেলস রিটার্ন 20,000 টাকা, 2,000 টাকা, এটা হচ্ছে ডেবিট। এবং আমরা তাহলে ক্রেডিটে কি দেবো, ক্রেডিটে দেবো ক্যাশ। ক্যাশটাকে আমরা ক্রেডিটে দেবো। এরপরে শাকিলের নিকট হতে চেক পাওয়া গেল 15,000 টাকা। চেক পাওয়া গেল মানে এটা বোঝানো হয়েছে শাকিল একজন আপনার দেনাদার, তো ওনার কাছ থেকে টাকা পাইলেন আপনি 15,000 টাকা। কোথায় পাইছেন, ব্যাংকে পাইছেন। তাহলে ব্যাংক হিসাবে ডেবিট হবে, ব্যাংকে টাকা পাচ্ছে, ব্যাংক হিসাব ডেবিট। তাহলে আমরা ব্যাংক হিসাব ডেবিট দিই। আচ্ছা, ব্যাংক হিসাব ডেবিট করলাম। এখন কি আছে, কোথা থেকে পাইছি টাকা, শাকিলের কাছ থেকে পাইছি। তাহলে শাকিল ছিল আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে কি অ্যাকাউন্ট রিসিভেবল তো এখন কমে গেল না, তাহলে কমলে কি হবে, ক্রেডিট হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল শাকিল, শাকিলের নামটা উল্লেখ করা দেওয়াটাই বেটার, না দিলেও হবে, তবে দিলে ভালো হয়। আচ্ছা, এরপরে আছে অনাদায়ী পাওনা ধার্য হয়েছে 2,000 টাকা। অনাদায়ী পাওনা যে কথা এবং কুরিন একই কথা। তো কুরিন এবং অনাদায়ী পাওনা যেহেতু একই কথা, তাহলে আমাদের কুরিন হিসাবটা তো ডেবিট হয়। তো ব্যাড ডেবটস আমরা লিখতে পারি ব্যাড ডেবটস ডেবিট। ব্যাড ডেবটসটা কি, ডেবিট। তাহলে ক্রেডিট হবে কি, ক্রেডিট হবে ওইটাই যেটা আমি দেনাদার হিসাবে মানে আগে পাওয়ার জন্য নিশ্চয়তা ছিলাম, মানে প্রথমে ছিলাম তবে পরবর্তীতে ছিলাম না আর কি, এর জন্য তো কুইন হয়েছে। তো প্রথম দিকে যেহেতু আমরা দেনাদার হিসাবে গণ্য করছিলাম, দেনাদারের টাকাটা আমাদের এক প্রকার মানে মাইরা দেওয়ার মতো অবস্থা হয়েছে, সেক্ষেত্রে এটা কুইন হয়েছে। তো এই জন্য দেনাদারের টাকাটা না পাওয়ার কারণে আমরা দেনাদার হিসাবকে কমিয়ে ফেলাবো। তাহলে দেনাদার তো ডেবিট, তো দেনাদার হিসাবটা যদি কমে যায় তাহলে হবে ক্রেডিট। তাহলে আমরা অ্যাকাউন্টস রিসিভেবলটাকে ক্রেডিটের ঘরে দেব। এরপরে কি আছে দেখি, উপভাড়া পাওয়া গেল, অর্থাৎ আপনি ভাড়া পাইছেন। ভাড়া পাইছেন কেমনে, এটা ক্যাশে পাইছেন, এখানে নগদে লেখা নাই যদিও, কিন্তু আপনি এটা হাইড করা আছে নগদটা। তো আপনি এটা ধরে নিতে পারেন নগদে পাইছেন। তাহলে নগদ পেলে আপনার কি হবে, ক্যাশ হিসাবটা বাড়বে। ক্যাশ হিসাবটা তাহলে কি হবে, ডেবিট হবে। প্লাস আর কি হবে, উপভাড়া। উপভাড়াটা কি, তাহলে ভাড়া, ভাড়া লিখতে পারেন রেন্ট অথবা রেন্ট ইনকাম। ভাড়া হিসাব, ভাড়া হিসাব আপনি 18,000 টাকা পাইছেন। 18,000 টাকা পাইলে কি হয় আপনার, অবশ্যই আয় হয়। আয় হইলে কি হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই যে ক্রেডিট। এরপরে কি বলছে, অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 40,000 টাকা। আমরা যদি অফিসের জন্য কোনো সম্পত্তি ক্রয় করি তাহলে এটা সম্পদ হিসাবে গণ্য হবে, অ্যাসেট আমার। অ্যাসেট বৃদ্ধি পেলে কি হয়, অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে আমাদের অফিসের জন্য যে কম্পিউটার ক্রয় করছি এটা তো আমাদের একটা ইকুইপমেন্ট, তাহলে আমরা ইকুইপমেন্ট লিখতে পারি। ইকুইপমেন্ট হিসাব ডেবিট। ডেবিট আমাদের কি হয়েছে, অফিসের এই সরঞ্জামটা কিনতে কি চলে গেছে, অবশ্যই টাকা চলে গেছে। তাহলে আমাদের টাকাটা ক্যাশে চলে গেছে। তো নগদান হিসাব তাহলে কি হবে, নগদান হিসাবটা হচ্ছে ক্রেডিট। নগদান বা ক্যাশ হিসাবটা ক্রেডিট। আচ্ছা, এরপরে মিস্টার রাজুর নিকট থেকে ধারে মাল ক্রয় 30,000 টাকা। তো 30,000 টাকার মাল আপনি ধারে ক্রয় করছেন, অর্থাৎ আপনি অ্যাকাউন্টস পেয়েবল হয়ে গেছে। তো ক্রয়টা কি, ব্যয়। ক্রয় করলে ব্যয় হয়, তাহলে আমরা ক্রয়টাকে ডেবিট দিতে পারি। আমি ধারে ক্রয় করছি না করছি ওটা পরে, ক্রয়টাকে ডেবিট করি, পারচেস। এবং যেহেতু আমি ধারে ক্রয় করছি তাহলে কি হয়েছে, ধারে মাল ক্রয় করলে কি হয়, অ্যাকাউন্টস পেয়েবল হয়। অ্যাকাউন্টস পেয়েবল বাড়লে কি হয়, ক্রেডিট হয়, অবশ্যই ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হিসাবটা আমি ক্রেডিটের কলামে দেবো। তো অ্যাকাউন্টস পেয়েবল আর নামটা দিয়ে দিছি রাজু, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটা কার নামে হিসাবটা হয়েছে। আচ্ছা, এরপরে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন করছে কত টাকা, ও আচ্ছা, পণ্য উত্তোলন।
ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে পণ্য উত্তোলন 2500 টাকা। আচ্ছা, পণ্য যেহেতু উত্তোলন করছে, পণ্যটা যেহেতু উত্তোলন করার ফলে আমরা পণ্য যখন ক্রয় করছিলাম তখন এই পণ্য পার্সেস হিসাবে গণ্য করছিলাম, সেক্ষেত্রে আমরা এখানে পার্সেস হিসাবটাই দেব। তো পার্সেস হিসাবটা দেওয়ার ফলে এখন আমাদের যেহেতু ড্রয়িং হয়েছে উত্তোলন, সেক্ষেত্রে আমাদের উত্তোলনটা বৃদ্ধি পাওয়ার কারণে আমরা উত্তোলন হিসাবটা ডেবিট দেবো। উত্তোলন বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। এবং কি কি বৃদ্ধি পাইছে? ও আচ্ছা, আর বৃদ্ধি পায় নাই, আর হ্রাস পাইছে। কি কি হ্রাস পাইছে? পণ্যটা হ্রাস পাইছে। তাহলে পণ্যটা কি? আমার ক্রয় ছিল, ক্রয়টা ছিল পার্সেস। তাহলে আমরা প্রথমে শাহ সিমেন্ট কোম্পানির শেয়ার ক্রয় 50,000 টাকা 16 নম্বরে চেকের মাধ্যমে কেনার ফলে কি হয়েছে? তার ব্যাংকের টাকা কমে গেছে এবং কি শাহ সিমেন্ট কোম্পানির একটা শেয়ার ক্রয় করছে। শেয়ার ক্রয় করলে এটা একটা বলতে গেলে ইনভেস্টের মতো। আমি যে শেয়ার ক্রয় করি তাহলে আমাদের টাকাটা আমাদের ইনভেস্টের মতো হয়। তাহলে শেয়ার ইনভেস্ট করতে পারি, শেয়ার ইনভেস্ট ডেবিট 50,000 টাকা এবং কি আমার ব্যাংক থেকে টাকা চলে যাওয়ার কারণে ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়েছে। আচ্ছা, এরপরে 17 নম্বরে কি বলছে? মিস্টার রাজুকে 30,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে প্রদান 28,500 টাকা। অর্থাৎ বোঝানো হয়েছে মিস্টার রাজু আমার কাছে 30,000 টাকা পাইতো, অ্যাকাউন্টস পেয়েবল ছিল, সেক্ষেত্রে তাকে আমি প্রদান করছি 28,500 টাকা, তারে 1500 টাকা কম দিচ্ছি। আচ্ছা, কম দেওয়ার ফলে কি হয়েছে? আমাদের নগদ টাকা চলে গেছে, ক্যাশ টাকা চলে গেছে, সেক্ষেত্রে আমাদের ক্যাশ হিসাবটা কিন্তু ডেবিট হবে না, এবারে হবে ক্রেডিট। তাহলে আমরা ক্যাশ হিসাবটা ক্রেডিট এখানে দেখি তো আছে নাকি। আচ্ছা, এখানে আছে। আচ্ছা, ক্যাশ হিসাবটা ক্রেডিটে আসবে এবং কি ডিসকাউন্ট যেটা আছে এটাও ক্রেডিটে আসবে। কারণ আমি বলতেছি এই ক্যাশ নিচেও দিতে পারবেন আবার উপরেও দিতে পারবেন, আমি দুইটার একটা দিচ্ছি। এবং এর মাঝখানে যে একটা কলাম আছে, এ র আছে, এই রতেও আপনি ডেবিট বসাইবেন। যেহেতু এটা ক্রেডিটে রয়েছে, আপনি ডেবিট বসাবেন। এখানে ডেবিটে কি বসাইবেন? ডেবিটে বসাবেন এইটাই, মিস্টার রাজু যে ছিল ও ছিল আমাদের মানে পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমাদের মিস্টার রাজু অ্যাকাউন্টস পেয়েবল আর হিসাবটা লেখা বেলায় অ্যাকাউন্টস পেয়েবল 30,000 টাকা। যেহেতু অ্যাকাউন্ট পেয়েবল একটা দায়, দায় যদি কমে যায় তাহলে কি হয়? ডেবিটের ঘরে আসে। আচ্ছা, এবং কি আমরা ক্যাশ দ্বারা পরিশোধ করছি। কত টাকা পরিশোধ করছি? 2850 টাকা। কিন্তু ওনার সাথে তো টাকা মিলল না, এর জন্য আমরা কি করছি? ডিসকাউন্টটা লিখছি। ডিসকাউন্টে কি আছে? আমি 1500 টাকা ডিসকাউন্ট বাট্টা যেটা বলো ওইটা পাইছি। এটা একটা কি হিসাব? এটা একটা আয় হিসাব। আয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? ক্রেডিট হয়। এই জন্য আমরা 1500 টাকা আমরা ক্রেডিটের ঘরে দিচ্ছি। এরপরে 19 নম্বরে জীবন বীমা প্রিমিয়াম বাবদ 4,500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে মালিকের যে জীবনটা আছে সে জীবনটা সে জীবন আর কি উনি ইন্স্যুরেন্স করছে, তো প্রতি মাসে 4,500 টাকা করে দেওয়া হয়। সেক্ষেত্রে উনি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দিচ্ছে। তাহলে কি হয়েছে? এটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেওয়ার ফলে তার উত্তোলন হিসাবটা বৃদ্ধি পেয়েছে। উত্তোলন বৃদ্ধি পাইলে তাহলে কি হবে? ড্রয়িং হিসাব, ড্রয়িংসটা কি হবে? ডেবিট হবে। ড্রয়িংস ডেবিট। আর কি হয়েছে? 4,500 টাকা ব্যবসা থেকে কমে গেছে, তাহলে ক্যাশটা কি হয়েছে? মাইনাস হয়েছে, অর্থাৎ ক্যাশটা ক্রেডিট হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, খুবই সহজ একটা ড্রয়িং ছিল। 22 তারিখে মিস্টার করিমের নিকট হতে কর্জ নেওয়া হলো 20,000 টাকা। করিমের নিকট থেকে 20,000 টাকা যদি কর্জ নেন তাহলে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল করিম হিসাবটা অবশ্যই ক্রেডিট হবে, কারণ পাওনাদারটা বৃদ্ধি পেলে ক্রেডিট। এবং কি কর্জ নেওয়ার ফলে কি হয়েছে? 20,000 টাকা আপনি নগদে পাইছেন, তাহলে আপনার কি হয়েছে? ক্যাশটা বৃদ্ধি পাইছে। ক্যাশ বৃদ্ধি পেলে ডেবিট। ক্যাশটা 20,000 টাকা পাইছেন এবং কি হয়েছে? করিম হিসাবটা
অ্যাকাউন্টস পেয়েবল এটা বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিটের কলামে লিখছি। আচ্ছা, এরপরে কি বলছে, ধারে পণ্য ক্রয় 22,000 টাকা। ধারে যদি পণ্য ক্রয় করি তাহলে আমাদের কি বৃদ্ধি পায়? আচ্ছা, ধারে যদি আমি পণ্য ক্রয় করি তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পায়। অ্যাকাউন্টস পেয়েবল যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের পাওনাদার বৃদ্ধি পাওয়ার মতো, সেক্ষেত্রে ক্রেডিট হবে। এটা ক্রেডিট হবে। ক্রেডিট তাহলে নিচে হবে, নিচের ঘরে আমরা ডেবিটটা আগে লিখবো। এই যে অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে ডেবিট হবে কি? ডেবিট হবে ওইটাই যেটা আমি ক্রয় করছি, অর্থাৎ পণ্য পণ্য ক্রয় যে করছি, ক্রয় ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। যদিও আমাদের মানে টাকা যায় নাই, তবে ব্যয় তো হয়েছে। ব্যয় হয়েছে কি? 22,000 টাকা। তাহলে পারচেস লিখতে পারি পারচেস 22,000 টাকা। পারচেস 22,000 টাকা ডেবিট। ওকে, এরপরে কম্পিউটারের উপর অবচয় ধার্য 5,000 টাকা। অর্থাৎ কম্পিউটার হচ্ছে আপনার একটা সম্পদ, অ্যাসেট। এই অ্যাসেটটা কি হয়েছে? অবচয় বৃদ্ধি পাইছে, অবচয়টা বাড়ছে। অবচয় বাড়লে কি হয়? আচ্ছা, অবচয় বাড়লে অবচয় হিসাবটা ডেবিট হয় এবং আপনার আচ্ছা, অবচয় হিসাবটা ডেবিট হয় আমরা লিখতে পারি। এবং আমরা ক্রেডিটে কি লিখবো? ক্রেডিট লিখতে পারি ইকুইপমেন্ট। আপনার এটা কম্পিউটার একটা ইকুইপমেন্ট, সম্পদ। সেক্ষেত্রে আপনার এই সম্পদটা কিছুটা হলেও কমছে। কমার ফলে কি হচ্ছে? ইকুইপমেন্ট যদি বৃদ্ধি পায় ডেবিট, সেক্ষেত্রে এখানে ক্রেডিট হয়েছে, মানে হ্রাস পাইছে, সেক্ষেত্রে এটা ক্রেডিটের কলামে লিখবো। আচ্ছা, এরপর ঋণের সুদ বকেয়া। এটা একটু জটিল টাইপের, অনেকে বুঝতে পারেন না এটা। নর্মালি আমরা ঋণের সুদ, এটার আমরা জার্নালটা পারি। ঋণের সুদ এখানে বলছে বকেয়া। ঋণের সুদটা কি? ঋণ নিচ্ছেন আপনি সাপোজ 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার উপর সুদ আসছে আপনার 1,000 টাকা। তাহলে কি ঋণের সুদটা আপনার ব্যয় না? অবশ্যই ব্যয়। তাহলে আপনারা দেখতে পারেন ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে ঋণের সুদটা কি করতে পারবেন? ডেবিট দিতে পারেন। লোন ইন্টারেস্ট, লোন অর্থ ঋণ, ইন্টারেস্ট অর্থ মানে সুদ, যেটা আয় এরকম বোঝায়, ওই লোন থেকে যেটা আয় হয়। আর এখানে বলছে বকেয়া। বকেয়া মানে কি? পাওনাদার বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে পাওনাদার বৃদ্ধি পেলে কি হয়? অবশ্যই ক্রেডিট হয়। তাহলে আমরা ইন্টারেস্ট পেয়েবলস, এখানে আমরা অ্যাকাউন্টস পেয়েবল দেবো না, যেহেতু আমাদের ইন্টারেস্টটা হচ্ছে সুদ। সুদের যে বকেয়া ওইটা আমরা লিখবো ইন্টারেস্ট পেয়েবল। অনেকে ভাবতেছেন যে আমি কোন দুইটা লিখবো, এখানে ট্রানজ্যাকশন যে হয়েছে, এখানে কোন দুইটা ডেবিট আর কোন, মানে কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিটে লিখবো। তো আপনি এইভাবে ভাইভাবে লিখতে হবে। তো এখানে আপনার প্রথমে কি হয়েছে? ঋণের সুদ। ঋণের সুদটা কি? ব্যয়। তাহলে আমরা প্রথমে ঋণের সুদটা ব্যয় লিখবো। এরপরে বকেয়া সুদ, সুদটা হয়েছে কি? বকেয়া, অর্থাৎ পাওনাদার বৃদ্ধি, মানে পাওনাদার বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আমরা ক্রেডিটে লিখছি। এরপর অফিস কর্মচারী ইমনকে বেতন প্রদান 10,000 টাকা। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের অফিসে কি হয়েছে? কর্মচারীকে 10,000 টাকা বেতন দিচ্ছে। তাহলে কি হয়েছে? এই স্যালারিটা বৃদ্ধি পাইছে, বেতন। তাহলে আমরা লিখতে পারি স্যালারি হিসাব ডেবিট। স্যালারি হিসাব ডেবিট। এবং কি হয়েছে? আপনার নগদ টাকাটা কমে গেছে। নগদ কত টাকা কমছে? এখানে কিন্তু নগদ লেখা নাই, কিন্তু আপনারা নগদ এটা হাইড রয়েছে, এটা আপনারা বুঝতে পারবেন। তো তাহলে আমাদের এই 10,000 টাকা হচ্ছে ক্যাশ। ক্যাশটা 10,000 টাকা কমে গেছে, সেক্ষেত্রে আপনার এটা ক্রেডিটে দেব। বিজ্ঞাপনী সংস্থা করিমন অ্যাডকে প্রদান 5,000 টাকা। অর্থাৎ করিমন অ্যাডস নামক একটা বিজ্ঞাপন সংস্থা আছে, তো ওনাদের দিয়ে বিজ্ঞাপন করানোর ফলে তাদের 5,000 টাকা প্রদান করছে। 5,000 টাকা প্রদান করলে কি হয়েছে? তার নগদ টাকা কমছে, অবশ্যই কমছে। নগদ টাকা কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে দেখি তো ক্রেডিট, অবশ্যই ক্রেডিট হয়।
ক্যাশ টাকা কমছে, কি পারপাসে এটা, মানে ক্যাশটা কমা, ক্যাশটা আর কি দিয়ে দিচ্ছে, এটা দিচ্ছে বিজ্ঞাপন পারপাসে, বিজ্ঞাপনের জন্য। বিজ্ঞাপনটা কি? অ্যাডভার্টিসমেন্ট, এটা হচ্ছে একটা ব্যয়, বিজ্ঞাপনটা ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়, অ্যাডভার্টিসমেন্ট ডেবিট। পরবর্তীতে কি আছে? ফ্যাক্স ও ইমেইল। আচ্ছা, ফ্যাক্স ও ইমেইল নগদ, নগদ খরচ 200 টাকা। ফ্যাক্সে ও ইমেইলে আপনি নর্মালি আপনার প্রতিষ্ঠান চালানোর জন্য অনেকের সাথে কথা বলতে হয়, ইমেল করতে হয়, তো সেক্ষেত্রে ইন্টারনেট, ফোনে কথা বলা, এরকম অনেক পারপাস চায়। সেক্ষেত্রে এখানে আপনার এক মাসে খরচ হচ্ছে 200 টাকা। এটা তো নগদে পরিশোধ হয়েছে। নগদে পরিশোধ হলে কি হয়? নগদটা তো ক্যাশ, তাহলে আপনার নগদ টাকা কমে গেছে, তাহলে এটা অবশ্যই ডেবিট হবে, ক্রেডিট হবে। ক্যাশটা আপনার ক্রেডিট, এখানে ক্যাশ ক্রেডিট। ডেবিট তাহলে কি হবে? ডেবিট ওইটাই হবে, এই যে ফ্যাক্স ও মেইল। ফ্যাক্স ও মেইলটা হচ্ছে আপনার ব্যয় হিসাব, ব্যয় হিসাবটা বাড়ছে এই জন্য ফ্যাক্স অ্যান্ড মেইল বিল, ইমেইল বিল 200 টাকা ডেবিট। আমরা সম্পূর্ণ যদি এটা করলাম, যে টোটাল যদি করি, তাহলে কি হবে? 3,77,200 টাকা আসে। এটাই জানলাম, ওটা কোয়েশ্চেন থাকলে বলতে পারে।